প্রিয় শ্রোতারা, সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসটি পূর্বের ভিডিওগুলিতে 3 অংশ পর্যন্ত পাঠ করে শুনিয়েছি। আজকের ভিডিওতে পাঠ করব 4র্থ অংশ। নতুন মা ডাকেন নাই। রাখাল নিজে যাচিয়া তাহার সাহায্য করিতে চলিয়াছে। তখনকার দিনে রমণীবাবু রাখাল রাজকে ভালো করিয়াই চিনিতেন। তাহার পরে দীর্ঘ 13 বৎসর গত হইয়াছে এবং উভয় পক্ষেই পরিবর্তন ঘটিয়াছে বিস্তর, কিন্তু তাহাকে না চিনিবারও হেতু নাই, অন্তত সেই সম্ভাবনাই সমধিক। গাড়ির মধ্যে বসিয়া রাখাল ভাবিতে লাগিল, হয়তো তিনি দোকানে যান নাই, হয়তো ফিরিয়া আসিয়াছেন, হয়তো বাড়িতে না থাকার অপরাধে তাহারই সম্মুখে নতুন মাকে অপমানের একশেষ করিয়া বসিবেন। তখন লজ্জা ও দুঃখ রাখিবার ঠাঁই থাকিবে না। এইরূপ নানা চিন্তায় সে নতুন মার পাশে বসিয়াও অস্থির হইয়া উঠিল। স্পষ্ট দেখিতে লাগিল, তাহার এই অভাবিত আবির্ভাবে রমণীবাবুর ঘোরতর সন্দেহ জাগিবে এবং রেণুর বিবাহ ব্যাপারটা যদি নতুন মা গোপনে রাখিবার সংকল্পই করিয়া থাকেন, তো তাহা নিঃসন্দেহে ব্যর্থ হইয়া যাইবে। কারণ সত্য ও মিথ্যা অভিযোগের নিরসনে আসল কথাটা তাহাকে অবশেষে প্রকাশ করিতেই হইবে। সেই অভদ্র চাকরটা ড্রাইভারের পাশে বসিয়াছিল। মনিবের ভয়ে তাহার তাগিদের উদ্ভ্রান্ত রুক্ষতা ও প্রত্যুত্তরে নতুন মার বেদনাক্ষুব্ধ লজ্জিত কথাগুলি রাখালের মনে পড়িল এবং সেই জিনিসেরই পুনরাবৃত্তি স্বয়ং মনিবের মুখ হইতে এখন কি আকার ধারণ করিবে ভাবিয়া অতুষ্ট হইয়া কহিল, নতুন মা, গাড়ি থামাতে বলুন, আমি নেমে যাই। নতুন মা বিস্ময়াপন্ন হইলেন। কেন বাবা, কোথাও কি জরুরি কাজ আছে? রাখাল বলিল, না, কাজ তেমন নেই, কিন্তু আমি বলি আজ থাক। কিন্তু মেয়েটাকে যদি বাঁচানো যায় সে তো আজই দরকার রাজু, অন্যদিনে তো হবে না। বলা কঠিন। রাখাল সংকোচ ও কুণ্ঠায় বিপন্ন হইয়া উঠিল। শেষে মৃদুকণ্ঠে বলিল, মা, আমি ভাবছি পাছে রমণীবাবু কিছু মনে করেন। শুনিয়া নতুন মা হাসিলেন। ও তাই বটে, কিন্তু কে একটা লোক কি একটা মনে করবে বলে মেয়েটা মারা যাবে বাবা? বড় হয়ে তোমার বুঝি এই বুদ্ধি হয়েছে? তাছাড়া শুনলে তো তিনি বাড়ি নেই, পুলিশ হাঙ্গামার ভয়ে পালিয়েছেন, হয়তো 2-3 দিন আর এ মুখ হবেন না। রাখাল আশ্বস্ত হইল না, ঠিক বিশ্বাস করিতেও পারিল না, প্রতিবাদও করিল না। ইতিমধ্যে গাড়ি আসিয়া দ্বারে পৌঁছিল। দেখিল তাহার অনুমানই সত্য। একজন পৌরগোছের ভদ্রলোক উপরের বারান্দায় থামের আড়ালে দাঁড়াইয়া প্রতীক্ষা করিতেছিল। দ্রুতপদে নামিয়া আসিলেন। রাখাল মনে মনে প্রমাদ গণিল। তাহার চোখে মুখে কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ কহিলেন, এলে শুনেছ তো জীবনের স্ত্রী কি সর্বনাশ। কথাটা সম্পূর্ণ হইল না। সহসা রাখালের প্রতি চোখ পড়িতেই থামিয়া গেলেন। নতুন মা বলিলেন, রাজুকে চিনতে পারলে না? তিনি এক মুহূর্ত ঠাহর করিয়া বলিয়া উঠিলেন, ও রাজু, আমাদের রাখাল, বেশ, চিনতে পারবো না নিশ্চয়। রাখাল পূর্বেকার প্রথামতো হেঁট হইয়া নমস্কার করিল। রমণীবাবু তাহার হাতটা ধরিয়া ফেলিলেন, বলিলেন, এতকাল একবার দেখা দিতে নেই। হ্যাঁ, বেশ, যাও সব। কিন্তু কি সর্বনাশ করলে মেয়েটা? পুলিশে এবার বাড়ি শুদ্ধ সবাইকে হয়রান করে মারবে। দুশ্চিন্তায় একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিলেন, বারবার তোমাকে বলি নতুন বউ, যাকে তাকে ভাড়াটে রেখো না। লোকে বলে শূন্য গোয়াল ভালো। নাও, এবার সামলাও। একটা কথা যদি কখনো আমার শুনলে। রাখাল কহিল, একে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি কেন? হাসপাতালে? বেশ, তখন কি আর ছাড়ানো যাবে ভাবো? আত্মহত্যা যে। রাখাল কহিল, কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করা চাই তো, নইলে আত্মহত্যা যে তাকে বধ করাই
গিয়ে দাঁড়াবে। রমণীবাবু ভয় পাইয়া বলিলেন, সে তো জানি হে, কিন্তু হঠাৎ ব্যস্ত হয়ে কিছু একটা করে ফেললেই তো হবে না, একটা পরামর্শ করা তো দরকার, পুলিশের ব্যাপার কি না। নতুন মা বললেন, তাহলে চলো কোনো ভালো অ্যাটর্নির অফিসে গিয়ে আগে পরামর্শ করে আসা যাক। রমণীবাবু জ্বলিয়া গেলেন, তামাশা করলেই তো হয় না নতুন বউ, আমার কথা শুনলে আজ এ বিপদ ঘটত না। এ সকল অনুযোগ অর্থহীন উচ্ছ্বাস ব্যতীত কিছুই নয়। তাহা নূতন লোক রাখালও বুঝিল। নতুন মা জবাব দিলেন না, হাসিয়া শুধু রাখালকে কহিলেন, চলো তো বাবা, দেখি গে কি করা যায়। রমণীবাবুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তুমি ওপরে গিয়ে বসো গে সেজবাবু, ছেলেটাকে নিয়ে আমি যা পারি করি গে, কেবল এইটি করো, ব্যস্ত হয়ে লোকজনকে যেন বিব্রত করে তুলো না। নিচের তলায় ৩-৪টি পরিবার ভাড়া দিয়া বাস করে, প্রত্যেকের দুখানি করিয়া ঘর। বারান্দায় একটা অংশ তক্তার বেড়া দিয়া এক সার রান্নাঘরে সৃষ্টি হইয়াছে, তাহাতে ইহাদের রন্ধন ও খাবার কাজ চলে। জলের কল, পায়খানা প্রভৃতি সাধারণের অধিকারে। ভাড়াটেরা সকলেই দরিদ্র ভদ্র কেরানি। ভাড়ার হার যথেষ্ট কম বলিয়া মাসের শেষে বাসা বদল করার রীতি এ বাটিতে নাই। সকলেই প্রায় স্থায়ীভাবে বাস করিয়া আছেন। শুধু জীবন চক্রবর্তী ছিল নূতন, এ বাড়িতে বোধ করি বছর 2 বেশি নয়। তাহারই স্ত্রী আফিং খাইয়া বিভ্রাট বাধাইয়াছে। বউটির নিজের ছেলেপুলে ছিল না বলিয়াই সমস্ত ভাড়াটেদের ছেলেমেয়ের ভার ছিল তাহার পরে। স্নান করানো, ঘুম পাড়ানো, ছেঁড়া জামা কাপড় সেলাই করা, এসব সেই করত। গৃহিণীদের হাত জোড়া থাকিলেই ডাক পড়িত জীবনের বউকে, কারণ সে ছিল ঝাড়া হাত পার মানুষ। অতএব তাহার আবার কাজ কিসের? এত অল্প বয়সে কুড়ুমি ভালো নয়। বউটির সম্বন্ধে এই ছিল সকল ভাড়াটেদের সর্ববাদী সম্মত অভিমত। সে যাই হোক, শান্ত ও নিঃশব্দ প্রকৃতির বলিয়া সবাই তাহাকে ভালোবাসিত, সবাই স্নেহ করিত, কিন্তু স্বামীর যে তাহার 5-6 মাস ধরিয়া কাজ নাই, এবং সেও যে 8-7 দিন নিরুদ্দেশে এ খবর ইহাদের কানে পৌঁছিল শুধু আজ। সে যখন মরিতে বসিয়াছে, কিন্তু তবুও কাহারও বিশ্বাস হইতে চাহে না জীবনের বউ যে আফিং খাইতে পারে, এ যেন সকলের স্বপ্নের অগোচর। রাখালকে লইয়া নতুন মা যখন তাহার ঘরে ঢুকিলেন, তখন সেখানে কেহ ছিল না। বোধ করি পুলিশের হাঙ্গামার ভয়ে সবাই একটুখানি আড়ালে গা ঢাকা দিয়াছিল। ঘরখানি যেন দৈন্যের প্রতিমূর্তি। দেয়ালের কাছে দুখানি ছোট জলচৌকি, একটির ওপরে 2খানি পিতল কাঁসার বাসন এবং অন্যটির উপরে একটি টিনের তরঙ্গ। অল্পমূল্যের একখানি তক্তপোশের উপরে জীর্ণ শয্যায় পড়িয়া বউটি। তখন জ্ঞান ছিল। পুরুষ দেখিয়া শিথিল হাতখানি মাথায় তুলিয়া আঁচলটুকু টানিয়া দিবার চেষ্টা করিল। নতুন মা বিছানার একধারে বসিয়া আর্দ্র কণ্ঠে কহিলেন, কেন এ কাজ করতে গেলে মা? আমাকে সব কথা জানাওনি কেন? হাত দিয়া তাহার চোখের জল মুছিয়া দিলেন, বলিলেন, সত্যি করে বলো তো মা, কতটুকু আফিং খেয়েছ, কখন খেয়েছ? এখন সাহস পাইয়া অনেকেই ভিতরে আসিতেছিলেন। পাশের বাড়ির পৌরা স্ত্রীলোকটি বলিল, পয়সা তো বেশি ছিল না মা, বোধহয় সামান্য একটুখানি খেয়েছে, আর খেয়েছে বোধহয় বিকেলে বেলায়। আমি যখন জানতে পারলুম তখনও কথা কইছিল। রাখাল নাড়ি দেখিল, হাত দিয়া চোখের পাতা তুলিয়া পরীক্ষা করিল, বলিল, বোধহয় হয়নি নতুন মা, আমি একখানা গাড়ি ডেকে আনি, হাসপাতালে নিয়ে যাই। বউটি মাথা নাড়িয়া আপত্তি জানাইল। রাখাল বলিল, এভাবে মরে লাভ কি বলুন তো? আর আত্মহত্যার মতো পাপ নেই তা কি কখনো শোনেননি? যে স্ত্রীলোকটি বলিতেছিল বাড়িতে ডাক্তার আনিয়া চিকিৎসার চেষ্টা করা উচিত, রাখাল তার জবাবে নতুন মাকে দেখাইয়া কহিল, ইনি যখন এসেছেন তখন টাকার জন্য ভাবনা নেই। একজনের জায়গায় 10 জন ডাক্তার এনে হাজির করে দিতে পারি, কিন্তু তাতে সুবিধে হবে না নতুন মা। আর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণটা যদি ওর বাঁচানো যায়, পুলিশের হাত থেকে দেহটাকেও বাঁচানো যাবে। এ ভরসা আপনাদের আমি দিতে পারি। নতুন মা সম্মত হইয়া বলিলেন, তাই করো বাবা, গাড়ি আমার দাঁড়িয়েই আছে, তুমি নিয়ে যাও।
তাহার আদেশে একজন দাসীর সঙ্গে গিয়া পৌঁছিয়া দিতে রাজি হইল। নতুন মা রাখালের হাতে কতকগুলো টাকা গুছিয়া দিলেন। সন্ধ্যা শেষ হইয়াছে। আসন্ন রাত্রির প্রথম অন্ধকারে রাখাল অর্ধ সচেতন এই অপরিচিতা বধূটিকে জোর করিয়া গাড়িতে তুলিয়া হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করিল। পথের মধ্যে উজ্জ্বল গ্যাসের আলোকে এই মরণ পথযাত্রী নারীর মুখের চেহারা তার মাঝে মাঝে চোখ পড়িয়া মনে হইতে লাগিল যেন ঠিক এমনটি সে আর কখনো দেখে নাই। তাহার জীবনে মেয়েদের সে অনেক দেখিয়াছে, নানা বয়সে, নানা অবস্থার, নানা চেহারার, একহারা, দোহারা, তেহারা, চারহারা, খ্যাংরা কাটির নাই, ঢ্যাঙা, বেটে, কালো, সাদা, হলদে, পাশুটে, চুল বালা, চুল ওঠা, পাশ করা, ফেল করা, গোল ও লম্বা মুখের, এমন কত। আত্মীয়তার ও পরিচয়ের ঘনিষ্ঠতার অভিজ্ঞতায় তাহার পর্যাপ্তেরও অধিক। এদের সম্বন্ধে এই বয়সেই তাহার আদেক লেপনা ঘুচিয়াছে। ঠিক বিতৃষ্ণা নয়, একটা চাপা অবহেলা কোথায় তাহার মনের এক কোণে অত্যন্ত সংগোপনে পুঞ্জিত হইয়া উঠিতেছিল। কাল তাহাতে প্রথমে ধাক্কা লাগিয়াছিল নতুন মাকে দেখিয়া। 13 বছর পূর্বেকার কথা সে প্রায় ভুলিয়াই ছিল, কিন্তু সেই নতুন মা যৌবনের আর এক প্রান্তে পা দিয়া কাল যখন তাহার ঘরের মধ্যে গিয়া দেখা দিলেন, তখন সকৃতজ্ঞ চিত্তে আপনাকে সংশোধন করিয়া এই কথাটাই মনে মনে বলিয়াছিলেন যে নারীর সত্যকারের রূপ যে কত বড় দুর্লভ দর্শন তাহা জগতের অধিকাংশ লোকে জানেই না। আজ গাড়ির মধ্যে আলো ও আধারের ফাঁকে ফাঁকে মরণাপন্ন এই মেয়েটিকে দেখিয়া ঠিক সেই কথাটাই সে আর একবার মনে মনে আবৃত্তি করিল। বয়স 19-20, সাজসজ্জা আভরণহীন, দরিদ্র ভদ্র গৃহস্থের মেয়ে, অনশন ও অর্ধাসনে পাণ্ডুর মুখের পরে মৃত্যুর ছায়া পড়িয়াছে। কিন্তু রাখালের মুগ্ধ চোখে মনে হইল মরণ যেন এই মেয়েটিকে একেবারে রূপের পারে পৌঁছিয়া দিয়েছে। কিন্তু ইহার দেহের অক্ষুণ্ণ সুষমায় না অন্তরের নীরব মহিমায় রাখাল নিঃসংশয়ে বুঝিতে পারিল না। হাসপাতালে সে তার যথাসাধ্য সাধ্যের অধিক করিবে সংকল্প করিল, কিন্তু এই দুঃসাধ্য প্রচেষ্টার বিফলতার চিন্তার করুণায় তাহার চোখের জল আসিয়া পড়িল। হঠাৎ সঙ্গিনী স্ত্রীলোকটির কাঁধের উপর হইতে মাথাটা টলিয়া পড়িতেছিল। রাখাল শশব্যস্তে হাত বাড়াইয়া তৎক্ষণাৎ নিজেকে সামলাইয়া ফেলিল। এই অপরিচিতার তুলনায় তাহার কত বড় ঘরের মেয়েদের না এখন মনে পড়িতে লাগিল। সেখানে রূপের লোলুপতায় কি উগ্র অনাবৃত ক্ষুধা, দীনতার আচ্ছাদনে কত বিচিত্র আয়োজন, কত মহার্ঘ প্রসাদন, কি তার অপব্যয়। পরস্পরের ঈর্ষা কাতর নেপথ্যে আলোচনায় কি জ্বালাই না সে বারবার চোখে দেখিয়াছে। আর সমাজের আরেক প্রান্তে এই নিরাভরণ বোধটি, এই কুণ্ঠিত স্ত্রী, এই অদৃষ্টপূর্ব মাধুর্য, ইহাও কি অহংকৃত আত্মরম্ভিতার তাহার উপহাসে কলুষিত করিবে? সে ভাবিতে লাগিল, কি জানি দায়গ্রস্ত কোনো ভিখারি মাতা পিতার কন্যা, কোনো দুর্ভাগা কাপুরুষের হাতে ইহাকে তাহারা বিসর্জন দিয়াছিল। কি জানি কতদিনের অনাহারে এই নির্বাক মেয়েটি আজ ধৈর্য হারাইয়াছে। তথাপি যে সংসার তাহাকে কিছুই দেয় নাই, ভিক্ষা পাত্র হাতে তাহাকে দুঃখ জানাইতে চাহে নাই, যতদিন পারিয়াছে মুখ বুঝিয়া তাহারই কাজ তাহারই সেবা করিয়াছে। হয়তো সে শক্তি আর নাই, সে শক্তি নিঃশেষিত, তাই কি আজ এ ধিক্কারে বেদনায় অভিমানে তাহারই কাছে নালিশ জানাইতে চলিয়াছে? যে বিধাতা তার রূপের পাত্র উজাড় করিয়া দিয়া একদিন ইহাকে এ সংসারে পাঠাইয়াছিলেন। কল্পনার জাল ছিঁড়িয়া গেল। রাখাল চকিত হইয়া দেখিল হাসপাতালের আঙিনায় গাড়ি আসিয়া থামিয়াছে। স্ট্রেচারের জন্য ছুটিতেছিল, কিন্তু মেয়েটি নিষেধ করিল। অবশ্য সমগ্র শক্তি প্রাণপণে সজাগ করিয়া তুলিয়া সে ক্ষীণকণ্ঠে কহিল, আমাকে তুলে নিয়ে যেতে হবে না, আপনি যেতে পারব। এই বলিয়া সে সঙ্গিনীর দেহের পরে ভর দিয়া কোনো মতে টলিতে টলিতে অগ্রসর হইল। এখানে বউটি কি করিয়া বাঁচিল, কি করিয়া আইনের উপদ্রব কাটিল, রাখাল কি করিল, কি দিল, কাহাকে কি বলিল, এ সকল বিস্তারিত বিবরণ অনাবশ্যক। দিন 4-5 পরে রাখাল কহিল, কপালে দুঃখে যা ছিল তা ভোগ হলো, এখন বাড়ি চলুন।
মেয়েটি শান্ত কালো চোখ দুটি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রইল, কোনো কথা বলিল না। রাখাল কহিল, এখানকার শিক্ষিত সুসভ্য সাম্প্রদায়িক বিধি নিয়মে আপনার নাম হলো মিসেস চাকারবর্তী, কিন্তু এ অপমান আপনাকে করতে পারবো না। অথচ মুশকিল এই যে কিছু একটা বলে ডাকাও তো চায়। শুনিয়া মেয়েটি একেবারে সোজা সহজ গলায় বলিল, কেন, আমার নাম যে সারদা, কিন্তু আমি কত ছোট, আমাকে আপনি বললে আমার বড় লজ্জা করে। রাখাল হাসিয়া বলিল, করারই কথা তো, আমি বয়সে কত বড়, তাহলে যাবার প্রস্তাবটা আমাকে এইভাবেই করতে হয়। সারদা, এবার তুমি বাড়ি চলো। মেয়েটি জিজ্ঞাসা করিল, আমি আপনাকে কি বলে ডাকব? নাম তো করা চলে না। রাখাল বলিল, না চললেও উপায় আছে, আমার পৈতৃক নাম রাখাল, রাখাল রাজ, তাই ছেলেবেলায় নতুন মা ডাকতেন রাজু বলে। এর সঙ্গে একটা বাবু জুড়ে দিয়ে তো অনায়াসেই ডাকা চলে সারদা। মেয়েটি মাথা নাড়িয়া বলিল, ও একই কথা, আর গুরুজনেরা যা বলে ডাকেন তাই হয় নাম। আমাদের দেশে ব্রাহ্মণকে বলে দেবতা, আমিও আপনাকে দেবতা বলে ডাকব। ইহ, বলো কি, কিন্তু ব্রাহ্মণত্ব আমার তো যে কানাকড়িই নেই সারদা। নেই থাক, কিন্তু দেবতাত্ব 16 আনায় আছে, আর ব্রাহ্মণের ভালো মন্দর আমরা বিচার করি নে, করতেও নেই। জবাব শুনিয়া বিশেষ করিয়া বলার ধরনটায় রাখাল মনে মনে একটু বিস্মিত হইল। সারদা পল্লীগ্রামের কোনো এক দরিদ্র ব্রাহ্মণের মেয়ে, সুতরাং একটা অশিক্ষিতা অমর্যাদা বলিয়া সে স্থির করিয়া রাখিয়াছিল, ঠিক ততটা এখন মনে করিতে পারিল না। আর একটা বিষয় তার কানে বাজিল, পল্লীগ্রামে শূদ্ররাই সাধারণত ব্রাহ্মণকে দেবতা বলিয়া সম্বোধন করে, তাহার নিজের গ্রামেও ইহার প্রচলন আছে, কিন্তু ব্রাহ্মণ কন্যার মুখে এ যেন তার কেমন কেমন ঠেকিল। তবে এক্ষেত্রে বিশেষ কোনো অর্থ যদি মেয়েটির মনে থাকে তো সে তো স্বতন্ত্র কথা। কহিল, বেশ, তাই বলেই ডেকো, কিন্তু এখন বাড়ি চলো, এরা আর তোমাকে এখানে রাখবে না। মেয়েটি অধমুখে নিরুত্তরে বসিয়া রহিল। রাখাল ক্ষণকাল অপেক্ষা করিয়া কহিল, কি বলো সারদা, বাড়ি চলো? এবার সে মুখ তুলিয়া চাহিল, আস্তে আস্তে বলিল, আমি বাড়ি ভাড়া দেব কি করে? 3 মাসের বাকি পড়ে আছে, আমরা তাও তো দিতে পারিনি। রাখাল হাসিয়া কহিল, সেই জন্যে ভাবনা নেই। সারদা সবিস্ময়ে কহিল, নেই কেন? না থাকার কারণ, বাড়ি ভাড়া তোমার স্বামী দেবেন। লজ্জায় অভাবের জ্বালায় বোধহয় কোথাও লুকিয়ে আছেন, শীঘ্রই ফিরে আসবেন, কিংবা হয়তো এসেছেন, আমরা গিয়েই দেখতে পাব। না, তিনি আসেননি। না আসে থাকলেও আসবেন নিশ্চয়ই। সারদা বলিল, না, তিনি আসবেন না। আসবেন না? তোমাকে একলা ফেলে রেখে চিরকালের মতো পালিয়ে যাবেন? এ কি কখনো হতে পারে? নিশ্চয়ই আসবেন। না। না, তুমি জানলে কি করে? আমি জানি। তাহার কণ্ঠস্বরের প্রগাঢ়তায় তর্ক করিবার কিছু রহিল না। রাখাল স্তব্ধভাবে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল, তাহলে হয় তোমার শ্বশুরবাড়ি, নয় তোমার বাপের বাড়িতে চলো, আমি পাঠাবার ব্যবস্থা করে দেব। মেয়েটি নিঃশব্দ নতমুখে বসিয়া রহিল, উত্তর দিল না। রাখাল এক মুহূর্তে অপেক্ষা করিয়া বলিল, কোথায় যাবে, শ্বশুরবাড়ি? মেয়েটি ঘাড় নাড়িয়া জানাইল, না। তবে কি বাপের বাড়ি যেতে চাও? সে তেমনি মাথা নাড়িয়া জানাইল, না। রাখাল অধীর হইয়া উঠিল, এ তো বড় মুশকিল। এখানকার বাসাতেও যাবে না, শ্বশুর বাড়িতেও যাবে না, বাপের ঘরেও যেতে চাও না, কিন্তু চিরকাল হাসপাতালে থাকবার ব্যবস্থা নেই তো সারদা? কোথাও যেতে হবে তো। প্রশ্নটা শেষ করিয়া সে দেখিতে পাইল মেয়েটির হাঁটুর কাছে অনেকখানি কাপড় চোখের জলে ভিজিয়া গেছে। এই জন্যে সে কথা না কইয়া শুধু মাথা নাড়িয়া এতক্ষণ প্রশ্নের উত্তর দিতেছিল। ও কি সারদা, কাঁদছ কেন? আমি অন্যায় তো কিছু বলিনি। শুনিবা মাত্র সে তাড়াতাড়ি চোখ মুছিয়া ফেলিল, কিন্তু তখনই কথা কহিতে পারিল না। রুদ্ধকণ্ঠ পরিষ্কার করিতে সময় লাগিল। কহিল, আমি ভাবতে আর পারিনি, আমাকে মরতেও কেউ দিল না। রাখাল মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল, কিন্তু শেষ কথাটাই বিরক্ত হইল। এই অভিযোগটা যেন তাহাকেই। তথাপি কণ্ঠস্বর পূর্বের মতোই সংযম রাখিয়া বলিল,
মানুষে একবারই বাধা দিতে পারে সারদা, বারবার পারে না। যে মরতেই চায় তাকে কিছুতেই বাঁচিয়ে রাখা যায় না। আর ভাবতেই যদি চাও তারও অনেক সময় পাবে। এখন বরঞ্চ বাসায় চলো, আমি গাড়ি ডেকে এনে তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার আরও তো অনেক কাজ আছে। খোঁচাগুলি মেয়েটি অনুভব করিল কিনা বোঝা গেল না। রাখালের মুখের পানে চাহিয়া রহিল। আমি যে ভাড়া দিতে পারবো না দেবতা। না পারো দিও না। আপনি কি মাকে বলে দেবেন? রাখাল কহিল, না, ছেলেবেলায় বাবা মারা গেলে তোমার মতো নিঃসহায় হয়ে আমিও একদিন তার কাছে ভিক্ষা চাইতে যাই। ভিক্ষে কি দিলেন জানো? যা প্রয়োজন, যা চাইলাম সমস্ত। তারপরে হাত ধরে শ্বশুরবাড়িতে নিয়ে এলেন, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, বিদ্যে দান করে আমাকে এত বড় করলেন। আজ তারই কাছে যাব পরের হয়ে দয়ার আর্জি পেশ করতে? না, তা করব না। যা করা উচিত তিনি আপনিই করবেন। কাউকে তোমার সুপারিশ করতে হবে না। মেয়েটি অল্পক্ষণ মৌন থাকিয়া প্রশ্ন করিল, আপনাকে কখনো তো এ বাড়িতে দেখিনি। রাখাল জিজ্ঞাসা করিল, তোমরা কতদিন এ বাড়িতে এসেছ? প্রায় 2 বছর। রাখাল কহিল, এর মধ্যে আমার আসার সুযোগ হয়নি। মেয়েটি আবার কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল, কলকাতার কত লোকে চাকরি করে, আমারও কি কোথাও একটা দাসীর কাজ জোগাড় হতে পারে না? রাখাল বলিল, পারে, কিন্তু তোমার বয়স কম, তোমার উপর উপদ্রব ঘটতে পারে। তোমাদের ঘরের ভাড়া কত? সারদা কহিল, আগে ছিল 6 টাকা, কিন্তু এখন দিতে হয় শুধু 3 টাকা। রাখাল জিজ্ঞাসা করিল, হঠাৎ কমে গেল কেন? বাড়িওয়ালাদের তো এ স্বভাব নয়। সারদা বলিল, জানি নে, বোধহয় ইনি কখনো তার দুঃখ জানিয়ে থাকবেন। রাখাল লাফিয়া উঠিল, বলিল, তবেই দেখো, আমি বলছি তোমার ভাবনা নেই, তুমি চলো। আচ্ছা, তোমার খেতে পড়তে মাসে কত লাগে? সারদা চিন্তা না করিয়াই কহিল, বোধহয় আরও 3-4 টাকা লাগবে। রাখাল হাসিল, কহিল, তুমি বোধহয় একবেলা খাবার কথাই ভেবে রেখেছ সারদা, কিন্তু তাও কুলোবে না। আচ্ছা, তুমি কি বাংলার লেখাপড়া জানো না? সারদা কহিল, জানি, আমার হাতের লেখাও বেশ স্পষ্ট। রাখাল খুশি হইয়া উঠিল, কহিল, তাহলে তো কোনো চিন্তাই নেই, তোমাকে আমি লেখা এনে দেব। যদি নকল করে দাও, তোমাকে 10, 15, 20 টাকা পর্যন্ত আমি স্বচ্ছন্দে পাইয়ে দিতে পারবো, কিন্তু যত্ন করে লিখতে হবে, বেশ স্পষ্ট আর নির্ভুল হওয়া চাই। কেমন, পারবে তো? সারদা প্রত্যুত্তরে শুধু মাথা নাড়িল, কিন্তু আনন্দে তাহার সমস্ত মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। দেখিয়া রাখালের আরও একবার চমক লাগিল। অন্ধকার গৃহের মধ্যে আকস্মিক বিদ্যুৎ আলোকে এই মেয়েটির আশ্চর্য রূপে যেন সে একটা অর্থ আশ্চর্য স্মৃতির সাক্ষাৎ লাভ করিল। রাখাল কহিল, যাই, এবার গাড়ি ডেকে আনি গে। মেয়েটি বলল, হ্যাঁ, আনুন। আর আমার ভাবনা নেই, বোধহয় এই জন্যই আমি যেতে পেলাম না, ভগবান আমাকে ফিরিয়ে দিলেন। রাখাল গাড়ি আনতে গেল, ভাবিতে ভাবিতে গেল, সারদা আমাকে বিশ্বাস করিয়াছে। একদিকে এই কটি টাকা, আর একদিকে তুলনা করিতে পারে এমন কিছুই তাহার মনে পড়িল না। বাসায় পৌঁছিয়া রাখাল নতুন মার সন্ধানে উপরে গিয়া শুনিল তিনি বাড়ি নাই। কখন এবং কোথায় গিয়াছেন দাসী খবর দিতে পারিল না। কেবল এইটুকু বলিতে পারিল যে বাড়ির মোটরখানা আস্তাবলে পড়িয়া আছে, সুতরাং হয় তিনি আর কোনো গাড়িপথের মধ্যে ভাড়া করিয়া লইয়াছেন, না হয় পায়ে হাঁটিয়াই গেছেন। রাখাল উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, সঙ্গে কে গেছে? দাসী কহিল, কেউ না, দারোয়ানজিকেও দেখলুম বাইরে বসে আছে। আর নবীনবাবু? দাসী কহিল, আমাদের বাবু? দাসী কহিল, আমাদের বাবু? তিনি তো রোজ আসেন না, এলেও রাত্রি 9টা-10টা হয়। রাখাল জিজ্ঞাসা করিল, রোজ আসেন না তার মানে? না এলে থাকেন কোথায়? দাসী একটুখানি মুখ টিপিয়া হাসিল, কহিল, কেন, তার কি বাড়ি ঘরদোর নেই নাকি? রাখাল আর দ্বিতীয় প্রশ্ন করিল না। মনে মনে বুঝিল আসল ব্যাপারটা ইহাদের অজানা নয়। নিচে আসিয়া দেখিল সারদাকে ঘিরিয়া সেখানে মেয়েদের প্রকাণ্ড ভিড়, আর শিশুর দল যাহারা তখনও পর্যন্ত ঘুমায় নাই, তাহাদের আনন্দ কলরলে হাট বসিয়া গেছে। তাহাদের দেখিয়া সকলেই সরিয়া গেল। যে পৌরা স্ত্রীলোকটির জিম্মায় সারদার ঘরের চাবি ছিল, সে আসিয়া তালা খুলিয়া দিয়া গেল। রাখাল জিজ্ঞাসা করিল,
তোমার স্বামীর কোনো খবর পাওয়া যায়নি? সারদা কহিল, না। আশ্চর্য। না, আশ্চর্য এমন আর কি? বলো কি সারদা, এর চেয়ে বড় আশ্চর্য আর কিছু আছে নাকি? সারদা ইহার জবাব দিল না, কহিল, আমি আলোটা জ্বালি, আপনি আমার ঘরে এসে একটু বসুন, ততক্ষণ মাকে একবার প্রণাম করে আসি গে। রাখাল কহিল, মা বাড়ি নেই? সারদা কহিল, নেই, কোথাও গেছেন বোধ করি, হয় কালীঘাটে নয় দক্ষিণেশ্বরে, এমন প্রায় যান, কিন্তু এখনই ফিরবেন। আমি আলোটা জ্বালি, হাত মুখ ধোয়ার জল এনে দিই, একটু বসুন আমার ঘরে, আপনার পায়ের ধুলো পড়ুক। রাখাল সহসে করিল, পায়ের ধুলো পড়তে বাকি নেই সারদা, সে আগেই পড়ে গেছে। সারদা বলিল, সে জানি, কিন্তু সে আমার অজ্ঞানে, আজ সজ্ঞানে পড়ুক, আমি চোখে দেখি। রাখাল কি বলিবে ভাবিয়া পাইল না। কথাটা অভাবনীয় নয়, অবাক হইবার মতোও নয়। সে তাহাকে মৃত্যু মুখ হইতে বাঁচাইয়াছে এবং বাঁচিবার পথ দেখাইয়া দিয়াছে। এই মেয়েটি পল্লীগ্রামের যত অল্প শিক্ষিতাই হোক, সকৃতজ্ঞ চিত্ত তলে এমন একটি সকরুণ প্রার্থনা নিতান্তই স্বাভাবিক, কিন্তু কথাটির জন্য তো নয়। বলিবার অপরূপ বিশিষ্টতায় রাখাল অত্যন্ত বিস্ময় বোধ করিল এবং বহু পরিচিত রমণীর মুখ ও বহু পরিচিত কণ্ঠস্বর তার চক্ষের পলকে মনে পড়িয়া গেল। একটু পরে বলিল, আচ্ছা, আলো জ্বালো, কিন্তু আজ আমার কাজ আছে, কাল পরশু আবার আমি আসব। আলো জ্বালা হইলে সে ক্ষণকালের জন্য ভিতরে আসিয়া তক্ত বসে বসিল। পকেট হইতে কয়েকটা টাকা বাহির করিয়া পাশে রাখিয়া দিয়া কহিল, এটা তোমার পারিশ্রমিকের সামান্য কিছু আগাম সারদা, কিন্তু আমাকে দিয়ে আপনার কাজ চলে তবেই তো। প্রথমে হয়তো খারাপ হবে, কিন্তু আমি নিশ্চয়ই শিখে নেব। দেখবেন আমার হাতের লেখা। আনবো কালি কলম? বলিয়া সে তখনই উঠিতেছিল, কিন্তু রাখাল ব্যস্ত হইয়া বাধা দিল, না না, এখন থাক, আমি জানি তোমার হাতের লেখা ভালো, আমার বেশ কাজ চলে যাবে। সারদা একটুখানি শুধু হাসিল। জিজ্ঞাসা করিল, আপনার বাড়িতে কে কে আছেন দেবতা? রাখাল জবাব দিল, এখানে আমার তো বাড়ি নয়, আমার বাসা, আমি একলা থাকি। তাদের আনেন না কেন? রাখাল বিপদে পড়িল। এই প্রশ্ন তাহাকে অনেকেই করিয়াছে, জবাব দিতে সে চিরদিনই কুণ্ঠাবোধ করিয়াছে। ইহারও উত্তরে বলিল, শহরে আনা কি সহজ? সহজ যে নয় এ কথা মেয়েটি নিজেও জানে। হয়তো তাহারও কোনো পল্লী অঞ্চলের কথা মনে পড়িল। একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এখানে কে তবে আপনার কাজ করে দেয়? রাখাল বলিল, ঝি আছে। রাধে কে? বামুন ঠাকুর? রাখাল সহস্যে কহিল, তবেই হয়েছে, সামান্য একটি প্রাণীর রান্নার জন্যে একটা গোটা বামুন ঠাকুর? আমি নিজেই করে নেই। কুকার বলে একটা জিনিসের নাম শুনেছ? তাতে আপনি রান্না হয়, শুধু খাবার সামগ্রীগুলো সাজিয়ে রেখে দিলেই হলো। সারদা বলিল, আমি জানি, তারপরে খাওয়া হয়ে গেলে ঝি মেজে ধুয়ে রেখে দিয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। সে আর কি কি কাজ করে? রাখাল কহিল, যা দরকার সমস্ত করে দেয়। আমি তাকে বলি, নানি, আমাকে কোনো কিছু ভাবতে হয় না। আচ্ছা, তোমার আজ কি খাওয়া হবে বলো তো? ঘরে জিনিসপত্র তো কিছুই নেই, দোকান থেকে আনিয়ে দিয়ে যাব। সারদা বলিল, না, আজ আমার সকলের ঘরে নেমন্তন্ন, কিন্তু আপনাকে গিয়ে তো রান্নার চেষ্টা করতে হবে। রাখাল কহিল, না, হবে না, যে করবার সে করে রেখেছে। আচ্ছা, ধরুন যদি তার অসুখ হয়ে থাকে? না, হয়নি, তার বুড়ো হাড় খুব মজবুত, তোমাদের মতো অল্পে ভেঙে পড়ে না। কিন্তু দৈবাতের কথা তো বলা যায় না, হতেও তো পারে। তাহলে? রাখাল হাসিয়া বলিল, তাহলেও ভাবনা নেই। আমার বাসার কাছে ময়রার দোকান, সে আমাকে ভালোবাসে, কষ্ট পেতে দেয় না। সারদা কহিল, আপনাকে সবাই ভালোবাসে। তখনই বলিল, আপনি চা খেতে খুব ভালোবাসেন। কে তোমাকে বললে? আপনি নিজেই সেদিন হাসপাতালে বলছিলেন। আপনার মনে নেই? অনেকক্ষণ তো কিছু খাননি, তৈরি করে আনবো, একটুখানি বসবেন? কিন্তু চায়ের ব্যবস্থা তো তোমার ঘরে নেই, কোথায় পাবে? সে আমি খুব পাবো, বলিয়া সারদা দ্রুতপদে উঠিয়া যাইতেছিল। রাখাল তাহাকে নিষেধ করিয়া বলিল, এমন সময় চা আমি খাই না সারদা, আমার সহ্য হয় না। তবে কিছু খাবার আনিয়ে দিই, দেব? অনেকক্ষণ কিছু খাননি, নিশ্চয়ই আপনার খুব খিদে পেয়েছে। কিন্তু কে এনে দেবে? তোমার তো লোক নেই। আছে, হারু আমার খুব কথা শোনে, তাকে বললেই ছুটে যাবে। বলিয়া সে আবার তেমনি ব্যস্ত হইয়া উঠিতে যাইতেছিল, কিন্তু এবারও রাখাল বারণ করিল।
সারদা জিদ করিল না বটে, কিন্তু তাহার বিষণ্ণ মুখের পানে চাহিয়া রাখালের আবার সেই সকল বহু পরিচিত মেয়েদের মুখ মনে পড়িল। ইহাদের মধ্যে তাহার অনেক আনাগোনা, অনেক জানাশোনা, অনেক সভ্যতা ভদ্রতার দেনা পাওনা, কিন্তু ঠিক এই জিনিসটি সে যেন অনেক দিন হইল ভুলিয়া আছে। তাহার নিজের জননীর স্মৃতি অত্যন্ত ক্ষীণ। অতি শৈশবেই তিনি স্বর্গ আরোহণ করিয়াছেন। একখানি খোড়ো ঘরের দাওয়ায় বেড়া দিয়া ঘেরা একটু ছোট্ট রান্নাঘর, সেখানে রাঙ্গাপাড়ের কাপড় পরা কে যেন রন্ধন করিতেন। হয়তো ইহাই সবটুকুই তাহার কল্পনা, কিন্তু সে তাহার মা। সেই মায়ের একান্ত অস্ফুট মুখের ছবিখানি আজ হঠাৎ যেন তাহার চোখে পড়িতে লাগিল। মনের ভিতরটা কেমন ধারা করিয়া উঠিতেই সে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া বলিল, কিছু মনে করো না সারদা, আজ আমি যাই। আবার যেদিন সময় পাবো আমি নিজের চেয়ে তোমার চা, তোমার জলখাবার খেয়ে যাব। সারদা গলবস্ত্রে প্রণাম করিয়া বলিল, আমার লেখার কাজটা কবে এনে দেবেন? এর মধ্যে একদিন দিয়ে যাব। আচ্ছা। তথাপি কিসের জন্য সে যেন ইতস্তত করিতেছে অনুমান করিয়া রাখাল জিজ্ঞাসা করিল, তুমি আর কিছু বলবে? সারদা ক্ষণকাল মৌন থাকিয়া ধীরে ধীরে কহিল, প্রথমে হয়তো আমার ঢের ভুল হবে, আপনি কিন্তু রাগ করবেন না। রাগ করে আমাকে ফেলে দিলে আর আমার দাঁড়াবার জায়গা নেই। তার সবাই কণ্ঠের সকাতর প্রার্থনার করুণায় বিগলিত হইয়া রাখাল বলিল, না সারদা, আমি রাগ করব না, তুমি কিন্তু শিখে নেবার চেষ্টা করো। প্রত্যুত্তরে এবার সে শুধু মাথা নাড়িয়া সায় দিল, তারপরে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ফিরিবার পথটা রাখাল হাঁটিয়াই চলিল। ট্রামের গাড়িতে অনেকের মধ্যে গিয়া বসিতে আজ তাহার কিছুতেই ইচ্ছা হইল না। সে গরিব লোক, উল্লেখ করিবার মতো বিদ্যার পুঁজিও নাই, নাম করিবার মতো আত্মীয় স্বজনও নাই, তবুও সে যে এই শহরে বহু গৃহে বহু সম্ভ্রান্ত পরিবারে আপনজন হইয়া উঠিতে পারিয়াছিল, সে কেবল তাহার নিজের গুণে। হৃদয়তার অভাব ছিল না, অনুকম্পাও প্রচুর ছিল, কিন্তু অন্তর্নিহিত একটা অনির্দিষ্ট উপেক্ষার ব্যবধানে কেহ তাহাকে এর চেয়ে কাছে টানিয়া কোনোদিন লয় নাই। কারণ সে ছিল শুধু রাখাল, তার বেশি নয়। ছেলেটেলে পড়ায় মেসেটেসে থাকে, সেটা কোনখানে না জানিলেও তাহার বাসার ঠিকানায় বর অনুগমনের আমন্ত্রণলিপি ডাকযোগে অনেক আসে। প্রীতিভোজের নিমন্ত্রণে নাম তাহার বাদ যায় না, এবং না গেলেও সেদিনে না হোক দুদিন পরেও একথা তাহাদের মনে পড়ে। কাজের বাড়িতে তাহার অনুপস্থিতি বস্তুতই বড় বিসদৃশ্য। জীবনে অনেক বিবাহের ঘটকালি সে করিয়াছে, অনেক পাত্রপাত্রী খুঁজিয়া বাছিয়া দিয়াছে, সে পরিশ্রমের সীমা নাই। হর্ষাপ্লুত পিতামাতা সাধুবাদে দুই কান পূর্ণ করিয়া তাহাকে বলিয়াছে, রাখাল বড় ভালো লোক, রাখাল বড় পরোপকারী। কৃতজ্ঞতার পারিতোষিক এমন করিয়া চিরদিন এইখানে সমাপ্ত হইয়াছে। এই জন্য বিশেষ কোনো অভিযোগ সে তাহার ছিল তাও নয়, শুধু কখনো হয়তো চাকরির নিষ্ফল উমেদারির দিনগুলো মাঝে মাঝে মনে পড়িত। কিন্তু সে এমনই বাকি। ভিড়ের মধ্যে চলিতে চলিতে আজ আবার বারবার সেই সকল বহু পরিচিত মেয়েদের কথা মনে পড়িতে লাগিল। তাহাদের পোশাক পরিচ্ছদ, হাবভাব, আলাপ আলোচনা, পড়াশোনা, হাসি কান্না, এমন কত কি, ব্যক্ত অব্যক্ত কত না চঞ্চল প্রণয় কাহিনী, মিলন বিচ্ছেদের কত না অশ্রুসিক্ত বিবরণ। কিন্তু রাখাল বেচারা বড় ভালো লোক, বড় বড় উপকারী, ছেলে টেলে পড়ায় মেসেটেসে থাকে। আর আজ কি বলিল সারদা? বলিল, দেবতা, আমার অনেক ভুল হবে, কিন্তু তুমি ফেলে দিলে আমার আর দাঁড়াবার স্থান নেই। হয়তো সত্যই নাই, কিংবা হঠাৎ তার ভারী হাসি পাইল। নিজের মনেই খিলখিল করিয়া হাসিয়া ফেলিয়া বলিল, রাখাল বড় ভালো লোক, রাখাল বড় বড় উপকারী। পাশের অপরিচিত পথিক অবাক হইয়া তার মুখের পানে চাইয়া সেও হাসিয়া ফেলিল। লজ্জিত রাখাল আর একটা গলি দিয়া দ্রুত বেগে প্রস্থান করিল। ধন্যবাদ এতক্ষণ ধরে শেষের পরিচয় উপন্যাসটির চতুর্থ অংশ শোনার জন্য। পরবর্তী ভিডিওতে পঞ্চম অংশটি পাঠ করে শোনাবো। আশা করি উপন্যাসটি ভালো লেগেছে। আমি আমার মতো যথাসাধ্য পাঠ করে শুনিয়েছি। ভালো লাগলে কমেন্টে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা পূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।